আমরা গত ক্লাসে টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের যে বেসিক ইংলিশের বাকি 4টা পয়েন্ট রয়েছে, আমরা বেসিক ইংলিশের বাকি 4টা পয়েন্ট আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? চলো শুরু করি তাহলে আমরা। তো বেসিক ইংলিশের দ্বিতীয় একটা বিষয় ছিল আছে, ছিল, থাকবে এবং নাই। এই 4টা টপিকস আছে, ছিল, থাকবে, নাই। খুব খেয়াল করো, আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা এই শব্দগুলো খুব বেশি ব্যবহার করি। আছে, ছিল, থাকবে, নাই। যেমন আমার এখন সময় আছে, আমার এখন সময় নাই। ঠিক আছে? বাড়িতে আমার অনেক কাজ আছে, আমার পুকুরে মাছ আছে। ঠিক আছে? আমার এখন সময় নাই, আমার কাছে এখন টাকা নাই। ঠিক আছে? আমার এক সময় অনেক টাকা থাকবে। এই যে কথাগুলো আমরা বলি প্রতিনিয়ত, আমরা এই কথাগুলো কিভাবে ইংরেজিতে খুব সহজে বলতে পারি সেই বিষয় নিয়ে এখনকার ক্লাস হবে। মনে রাখবা, এই আছে, ছিল, থাকবে, নাই এই দিয়ে দ্বারা মূলত দুইটা জিনিসকে খুব বেশি নির্দেশ করে। এক, কারো মালিকানায় কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু আছে, ছিল বা থাকবে অথবা নাই, অথবা কোনো স্থানে কোনো কিছু আছে, ছিল, থাকবে অথবা নাই। ঠিক আছে? বুঝতে পারছো? এখন প্রশ্ন, ভাইয়া কখন বুঝবো এই ধারা মালিকানা বোঝায়, কখন স্থান বোঝায়? খুব সহজে এই আছে, ছিল কে তুমি প্রশ্ন করবা কার, যদি উত্তর দেয় তাহলে মালিকানা। বুঝতে পারছো? তুমি এটা প্রশ্ন করবা কোথায়, কি প্রশ্ন করবা বলো তো? কোথায়, যদি উত্তর দেয় তাহলে স্থান। যেমন খেয়াল করো, আমার সময় আছে, আছেকে প্রশ্ন করো কার আছে, আমার, তার মানে মালিকানা বোঝায়। আমার মালিকানায় কোনো কিছু আছে। আমার একটি বাড়ি আছে, কার আছে, আমার আছে। তাহলে এর দ্বারা কি বোঝায়? তার মালিকানায় কোনো কিছু আছে। বুঝতে পারতেছো? এইবার আসো, কবে বুঝবা এটা স্থান বোঝায়? খুব খেয়াল করো যে বাগানে অনেক আম আছে, প্রশ্ন করো কার আছে, উত্তর পাওয়া যায়? যায় না। প্রশ্ন করো কোথায় আছে, বাগানে। ঠিক সেম, তুমি আছে জায়গায় ছিল রাখো, আমার সময় ছিল, কার ছিল, আমার ছিল। যদি প্রশ্ন করো আমার একটি বাড়ি ছিল, কার ছিল, আমার ছিল। তুমি যদি বলো বাগানে অনেক আম ছিল, কোথায় ছিল, বাগানে ছিল। তাহলে সহজ কথা হলে গিয়েই, আমি যখন ইংরেজিতে কথা বলতে যাব, আমি যখন এইরকম কোনো কিছু বলতে চাই, তখন আমরা প্রশ্ন করব কার আছে বা কোথায় আছে। যদি কার আছে তাহলে বুঝবো কি এর ধারা কারো মালিকানায় কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু ছিল বা কারো মালিকানায় কোনো কিছু থাকবে। আবার যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, তখন কারো কোনো স্থানে কোনো কিছু আছে, কোন স্থানে কোনো কিছু ছিল বা কোন স্থানে কোনো কিছু থাকবে, এমনটা বুঝাবে। বুঝতে পেরেছো কথা আমার? তাহলে এখন আসো ভাইয়া, তাহলে এই ইংরেজি গুলো তোমরা কিভাবে বলবা? তুমি যখন এমন কিছু বলতে চাচ্ছ যেটার দ্বারা বোঝায় যে কারো মালিকানায় কোনো কিছু আছে, তখন তুমি সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? সাবজেক্ট দিয়ে শুরু করবা। তুমি যখন বলবা মালিকানায় কোনো কিছু আছে, তখন তুমি হ্যাভ বলবা অথবা হ্যাজ বলবা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তুমি হ্যাজ বলবা, আর বাকি সকল ক্ষেত্রে তুমি হ্যাভ বলবা। যদি তুমি বলো কারো মালিকানায় কোনো কিছু ছিল এরকম, তাহলে তুমি হ্যাড বলবা। থাকবে তখন তুমি লিখবা উইল হ্যাভ। কি লিখবে বলো তো ভাইয়া? উইল হ্যাভ। এরপরে যা আছে তাই বলবো। যেরকম খেয়াল করো যে আমার একটি বাড়ি আছে, কার আছে, আমার। তাহলে কি হবে? আই হ্যাভ এ হাউস। বুঝতে পেরেছো? আই হ্যাভ এ হাউস। এখন তুমি যদি এখানে বলো আমার একটি বাড়ি ছিল, তাহলে তুমি কি লিখবে? হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাড। আই হ্যাড এ হাউস। তুমি যদি বলো আমার একটি বাড়ি থাকবে, জাস্ট তুমি হ্যাভ এর জায়গায় লিখবা কি? উইল হ্যাভ। আই উইল হ্যাভ। বুঝতে পেরেছো কথা আমার? তাহলে তুমি যখন কারো মালিকানায় এমন কিছু এই শব্দগুলো বলবা যার দ্বারা বোঝায় যে কারো মালিকানায় কোনো কিছু আছে বা ছিল বা থাকবে, তখন তুমি ঠিক এইভাবে কথাটা ইংরেজিতে বলবা। তাহলে কি বুঝতে পারছো তুমি? আশা করি বুঝতে পারছো। এইবার আসো ভাইয়া নাই।
তুমি যখন এটা নেগেটিভে বলবা, যেমন দেখো এই যে বললাম, এইটা খেয়াল করো যে মনে হয় আছে, ছিল, থাকবে না, এটা তুমি বুঝতে পারছো, তাই না? এখন আসো, কারো মালিকানায় কোনো কিছু নাই। যেমন দেখো, আমার কাছে টাকা নাই। সেম প্রশ্ন করো যে কার নাই, আমার নাই, তাহলে কি হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে আই। এবার বলছিলাম কি, আসের জন্য ব্যবহার করবা কি হ্যাভ, তাহলে নাই এর জন্য ব্যবহার করতে হবে ডোন্ট হ্যাভ। কি ইউজ করতে হবে? তাহলে হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ঠিক আছে? হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই। ক্লিয়ার? তাহলে আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নাই। আই ডোন্ট হ্যাভ মানি, আমার টাকা নাই, আমার টাকা নাই। বুঝতে পারছো? তুমি সেম ভাবে বলো যে আমার টাকা ছিল না, আমার টাকা ছিল না। কথা ছিল কি, হ্যাড অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল, ছিল না ইংরেজি কি? ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ অর্থ ছিল না। তাহলে আমার টাকা ছিল না, তাহলে কি বলবা? আই ডিডেন্ট হ্যাভ মানি। সহজ না কঠিন? অবশ্যই সহজ না? তুমি সেম বলো, আমার টাকা থাকবে, তাহলে আই উইল হ্যাভ মানি। আমার টাকা থাকবে না, আই ওন্ট হ্যাভ মানি। অর্থাৎ বেসিক ক্লাসটা যদি দেখো, তাহলে তুমি মনে রাখতে, খুব সহজে মনে রাখতে পারবা যে যখন কোনো কিছু আমরা না বোধক বলতে চাই, তখন একটা অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হয়। ঠিক আছে? একেবারে এটা খুব মনে রাখবা। ঠিক আছে? এখন তুমি যদি এই বাক্যগুলো ইন্টিগ্রেটিভ করতে চাও, তুমি অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে শুধু রাখতে পারো, ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। যাবে না? ডু আই হ্যাভ মানি, আমার কি টাকা আছে? ডিড আই হ্যাভ মানি, আমার কি টাকা ছিল? আমার কি টাকা আছে, আমার কি টাকা ছিল না? তাহলে কি হবে? ডিডেন্ট আই হ্যাভ মানি, আমার কি টাকা ছিল না? ঠিক আছে? আমার কি টাকা নেই, তাহলে কি হবে? ডোন্ট আই হ্যাভ মানি। এইভাবে করে আমরা যে কোনো বাক্যকে আমরা যদি একটা স্ট্রাকচার শিখতে পারি, অ্যাসার্টিভে যদি শিখতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, তাহলে নেগেটিভ বলো, ইন্টারগেটিভ বলো, নেগেটিভ ইন্টারগেটিভ বলো, আমরা সব শিখতে পারবো। আমাকে মৌলিক জিনিসটা শিখতে হবে প্রথমে। ঠিক আছে? আমাকে প্রথমে মৌলিক জিনিসটা শিখতে হবে। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাকে যে যখন তুমি এইভাবে কোনো কিছু বলবা এবং এটা যখন মালিকানা বোঝাবে, তখন তোমরা সেই ইংরেজিটা কিভাবে বলবা। ঠিক আছে? এবার আসো স্থান। তুমি যখন বুঝবা যে এই আছে, ছিল, থাকবে, নাই দ্বারা কোনো স্থানে কোনো কিছু আছে এমনটা বোঝাচ্ছে, তখন তুমি বাক্যটা শুরু করবা দেয়ার দিয়ে। কি দিয়ে শুরু করবা? দেয়ার দিয়ে। তুমি যখন বলবা আছে, তখন দেয়ারের পরে ইজ অথবা আর বলবা। তুমি যখন লিখবা ছিল কোন স্থানে, তখন তুমি দেয়ারের পরে অজ অথবা ওয়ার লিখবা। তারপরে যা আছে অথবা যা ছিল, যদি থাকবে বোঝায় তাহলে দেয়ারের পরে উইল বি লিখবা। এরপরে যা থাকবে, যা থাকবে, প্লাস যেথায়, প্লাস যেথায় আছে, ছিল অথবা থাকবে। যেমন দেখো, বাগানে অনেক আম আছে। কোথায় আছে? বাগানে। তাহলে বাক্যটা কি দিয়ে শুরু করবা? দেয়ার। এবার আছে, আছের জন্য কি অথবা আর। যা আছে তার সিঙ্গুলার হইলে ইজ, যা আছে তার প্লুরাল হইলে আর বলবা। তাহলে আছে অনেক আম, তাহলে কি হবে? আর। এবারে যা আছে, কি আছে? অনেক আম। তাহলে দেয়ার আর মেনি অথবা কি, কি বলতো, লটস অফ, তাই না? এবারে যা আছে, কি আছে ভাইয়া? যা আছে, কি আছে? মেনি ম্যাঙ্গোস, নাকি? দেয়ার আর মেনি ম্যাঙ্গোস। কোথায় আছে? বাগানে। তাহলে কি বলবা? ইন দা garden there are many mangoes, but there are lots of mango, there are কি lot of mangoes in the garden. তাহলে তুমি যখন বুঝবা যে দেয়ার এর পরে অর্থাৎ এই আছে ধারা কোনো স্থানে কোনো কিছু আছে, তখন তুমি এই স্ট্রাকচার ব্যবহার করে তুমি ইংরেজিতে কথাটা বলতে পারো। ঠিক আছে? এবার আসো, তুমি যদি এইখানে আছে না লেখে তুমি যদি ছিল লিখতো, তাহলে কি লিখতা? ধরো কি আছে? বাগানে অনেক আম ছিল, তাহলে কি বলছিলাম? ছিল বুঝাইলে অযথা হয়। তাহলে এখানে যেহেতু
যদি যা ছিল সিঙ্গুলার হইলে ওয়াজ, যা ছিল তা প্লুরাল হইলে ওয়ার। তাহলে কি ছিল? প্লুরাল। তাহলে কি হবে? দেয়ার ওয়ার মেনি ম্যাঙ্গোস ইন দ্য গার্ডেন। ঠিক আছে। যদি তুমি এখানে বলো যে আম থাকবে, তাহলে সেম লিখতাম দেয়ার, দেয়ার কি বলতো? উইল বি মেনি ম্যাঙ্গোস ইন দ্য গার্ডেন। তাহলে বলো তো এইটা কি অনেক কঠিন? অবশ্যই কঠিন না। তাহলে তুমি যখন এইরকম কোনো বাক্য দেখবা ইংরেজিতে, যখন তুমি দেখবা ইংরেজিতে কোনো একটা বাক্য দেয়ার দিয়ে শুরু হয়েছে, এরপরে ইজ অথবা আর আছে, তখন তুমি বাংলাটা বলবা কি আছে। তুমি যখন দেখবে বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এরপরে অজ অথবা অয়ার আছে, তখন তুমি বাংলাটা বলবা কি? ছিল। তুমি দেখো বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এরপরে আছে উইল বি, তখন তুমি বাংলা বলবা ছিল, সরি থাকবে। তুমি যখন ইংরেজি বাক্য দেখবা, বাক্যে কি আছে? হ্যাভ অথবা হ্যাজ আছে, এরপর আর কোনো ভার্ব নাই, তখন তুমি বাংলা বলবা আছে। তুমি যখন দেখবা বাক্যে হ্যাড আছে, এরপরে আর কোনো ভার্ব নাই, তখন তুমি বাংলা বলবা ছিল। তুমি যখন দেখবা বাক্যে উইল হ্যাভ আছে, এরপরে কোনো আর ভার্ব নাই, তখন তুমি বলবা থাকবে। তুমি যখন দেখবা বাক্যে আছে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ, এরপর আর কোনো ভার্ব নাই, তখন তুমি বাংলা বলবা নাই। তুমি যখন দেখবা ইংরেজি বাক্যে ডিডেন্ট হ্যাভ লেখা আছে, ডিডেন্ট হ্যাভ, তখন তুমি বুঝবা কোন আমার মালিকানায় কোনো কিছু ছিল না, তখন তুমি ছিল না বলবা। তুমি যখন দেখবা ওন্ট হ্যাভ লেখা আছে, তখন তুমি বলবা থাকবে না। তাহলে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এই বেসিক কনসেপ্ট যতক্ষণ না পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইংরেজিতে একজন ভালো মানের রাইটার বা স্পিকার হইতে পারবো না। ঠিক আছে। তাহলে আমাকে বেসিক গুলো সুন্দর করে বুঝতে হবে। ঠিক আছে। তাহলে এই টপিকসটা কি বুঝতে পেরেছো তুমি? আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো পরেরটায় যাই। এইবার যদি আমরা এরকম বাক্য বলি যে টু বি, আমি অত প্যাসে যাব না, আমি কোনো প্যাসে যাব না, আমি তোমাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব, তুমি খুব সহজে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যা বলি খেয়াল করো। তুমি যখন বাংলায় এমন কোনো কথা বলতেছো যে বাক্যে সরাসরি কোনো ভার্ব নাই, তোমাকে যদি বলি আকাশ নীল, আকাশ এবং নীল, খেয়াল করো, আকাশ নীল, এই আকাশ এবং নীল এখানে কোনো ভার্ব আছে বলো? কোনো ভার্ব নাই। আকাশ এটা একটা নাম, তার মানে এটা একটা কি বলতো? নাউন। নীল এটা একটা অ্যাডজেক্টিভ, নীল এটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যে কোনো কি নাই? সরাসরি ভার্ব নাই। কিন্তু আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্য পরিপূর্ণ হয় না। তাহলে দেখো এই বাক্যে একটা উজ্জ ভার্ব আছে, হয়। আকাশ হয় নীল, আকাশ হয় নীল। কাকটি কালো, কাকটি কালো। লোকটি ভালো, লোকটি ভালো। প্রকৃতি সুন্দর, আবহাওয়া খারাপ। এই যে বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো আমরা যখন ইংরেজিতে বলতে যাইব, তখন খেয়াল করতে হবে এই বাক্যে আসলে কিন্তু কোনো ভার্ব নাই। তখন যে বাক্যে কোনো ভার্ব নাই, তুমি তখন ওই বাক্যটাকে বলবা টু বি এর বাক্য। কি বলবো বলো তো? টু বি এর বাক্য। তুমি এইগুলোকে কিভাবে বলবা? তুমি যখন দেখবে বাক্যে কোনো সরাসরি ভার্ব নাই, তখন তুমি বুঝবা এটা কি? টু বি এর বাক্য। এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ অথবা আর। কথা বুঝতে পারছো? যদি আই হই, এই একটা ক্ষেত্রে হবে ইজ, এম। থার্ড পারসন সিঙ্গুলার হইলে, বেসিক টেন্সের মৌলিক ক্লাসে শিখাইছি থার্ড পারসন সিঙ্গুলার গুলো কারা কারা, তখন হবে কি? ইজ। বাকি সকল ক্ষেত্রে হবে আর। তাহলে এখানে খেয়াল করো, আকাশ নীল, এইখানে আকাশ এটা একটা কি? একটা বস্তুর নাম, তাই না? তাহলে এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বলবা কি? দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। কাকটি কালো, দ্য ক্রো ইজ ব্ল্যাক, কাকটি কালো। লোকটি ভালো, দ্য ম্যান ইজ গুড, দ্য ম্যান ইজ গুড। দ্য ওয়েদার ইজ বিউটিফুল। বুঝতে পেরেছ? হিজ হ্যান্ডরাইটিং ইজ ওয়াসাম, তার হাতের লেখা খুবই সুন্দর। তাহলে দেখো এই সব বাক্যগুলো কিন্তু পূর্ণ অর্থবোধক বাক্য, কিন্তু এই বাক্যে আসলে কোনো অ্যাকশন ভার্ব নাই। এই বাক্যগুলোকে যখন আমি ইংরেজিতে, এই ধরনের বাক্যগুলোকে যখন আমি ইংরেজিতে বলতে চাইবো, তখন কিন্তু আমি এই স্ট্রাকচার ফলো করব। ঠিক আছে। আমি এম ইজ আর এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে, এবং যখন আমি ইংরেজি বাক্য পড়তে যাব, তখন যখন তুমি দেখবা বাক্যে কি আছে? শুধুমাত্র এম ইজ আর আছে, এরপর আর কোনো ভার্ব নাই,
তখন তুমি এটাকে এইভাবে উচ্চারণ করবা। তুমি যখন এই অ্যামিজারের উচ্চারণ করা লাগবে না। তাহলে দেখো, দ্য স্কাই ইজ ব্লু, তুমি যখন এই বাক্যটাকে বাংলায় করবা তখন ইজটা বাদ হয়ে যাবে। আকাশ কি নীল, আকাশ নীল। তার হাতের লেখা, তাহলে ইজ বাদ হয়ে গেল, ভালো। তার হাতের লেখা ভালো। এইভাবে তুমি যখন ইংরেজি থেকে বাংলা করবা, বাংলা থেকে ইংরেজি করবা, এই বিষয়টা মনে রাখবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আসো এই টু বি এর দ্বিতীয় ধাপে যাই। তাহলে এটা গেল কি, যে কোনো ভার্বই থাকবে না। এই আই পরেরটা যেটা, এটা ছিল ভার্ব থাকবে। কি থাকবে বলতো? একটা ছিল ভার্ব থাকবে। কি থাকবে? ছিল ভার্ব থাকবে। যেমন দেখো, আকাশ অন্ধকার ছিল। আকাশ কি ছিল? অন্ধকার ছিল। আকাশ কি ছিল? অন্ধকার ছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দেখো এই বাক্যে এই ছিলটাই কি মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। দা স্কাই ওয়াজ, দ্য স্কাই ওয়াজ ক্লাউডলি, দ্য স্কাই ওয়াজ ব্ল্যাক, আকাশ অন্ধকার ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। লোকটি ভালো ছিল, দ্য ম্যান ওয়াজ গুড, দ্য ম্যান ওয়াজ গুড। ঠিক আছে, এইভাবে আমরা এই যখন দেখবা কি ছিলটাই মেইন ভার্ব হিসেবে আছে, তখন তুমি কি করবা, এইটাকে এখন তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবা, ঠিক এইভাবে বলবা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটু আগে শিখাইলেন হেড অর্থ ছিল, হেড অর্থ ছিল, আবার এখানে তো সেই একই ছিল, তাহলে পার্থক্য করবো কিভাবে? ওই যে বলছি, যখন হেড দ্বারা কারো মালিকানায় কোনো কিছু বোঝায়, তখন আমরা এই ছিলর জন্য হেড ব্যবহার করব। যেমন দেখো, আমার কিছু টাকা ছিল। আর যদি বলি লোকটি ভালো ছিল, দুইটাই তো ছিল, তাহলে এখন কখন হ্যাড আর কখন ওয়াজ ব্যবহার করবো? কথা তো এইটা। তাহলে তুই বলছি কি হ্যাড তখনই ব্যবহার করবা যখন হ্যাড দ্বারা মালিকানা বোঝায়, ছিল দ্বারা মালিকানা বোঝায়, যে কারো মালিকানায় কোনো কিছু ছিল। প্রশ্ন করো কার ছিল? আমার ছিল। তাহলে কি হবে? আই হ্যাড সাম মানি, আমার কিছু টাকা ছিল। এবার এইখানে প্রশ্ন করো, তুমি যদি খারাপ বছর, তুমি কার দিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে? কার ছিল? লোকটি। হইলো, উত্তর হইলো। কিন্তু লোকটি কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। তুমি এখানে কিন্তু কার দিয়ে প্রশ্ন করতে পারতেছো না, তুমি কেমন দিয়ে প্রশ্ন করতেছো। আকাশ কেমন ছিল? আকাশটি মেঘাচ্ছন্ন ছিল। লোকটি কেমন ছিল? লোকটি ভালো ছিল। তখন তুমি এখানে যখন তুমি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছ, তখন তুমি এই ছিলর জন্য অজ অথবা এর ওয়ার ব্যবহার করবা। লোকটি কেমন ছিল? লোকটি ভালো ছিল। তাহলে দা ম্যান ওয়াজ গুড। কথা কি বুঝতে পেরেছো না পারোনি? তাহলে তোমাদের কি এই কনফিউশন আর থাকবে তুমি কখন সিলোর জন্য হ্যাড ব্যবহার করবা আর কখন সিলোর জন্য অজ অথবা ওয়ার ব্যবহার করবা? তুমি তখন সিলোর জন্য হ্যাড ব্যবহার করবা যখন এই সিলো দ্বারা কারো মালিকানায় কোনো কিছু ছিল এমনটা বোঝায়। ঠিক সেম, আমার কিছু টাকা ছিল। কার ছিল? আমার ছিল। আর তুমি সিলোর জন্য অজ অথবা ওয়ার ব্যবহার করবা যখন ছিল দ্বারা বোঝায় কোনো বস্তু বা কোনো ব্যক্তি কেমন ছিল, কেমন ছিল, এরকম যদি হয় তখন তুমি এই ছিলর জন্য অজ অথবা ওয়্যার ব্যবহার করবা। যেমন লোকটি ভালো ছিল, লোকটি কেমন ছিল? লোকটি ভালো ছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আকাশটা কেমন ছিল? মেঘাচ্ছন্ন ছিল। তাহলে দা স্কাই ওয়াজ ক্লাউডলি, দ্য ম্যান ওয়াজ গুড। ঠিক আছে, এইভাবে তুমি ইংরেজিটা বলার চেষ্টা করবা, বারবার প্র্যাকটিস করবা। তোমরা যদি ক্লাসটা না করো ভালোভাবে, তোমরা আসলে ইংরেজির যে মৌলিক কথাগুলো তোমরা একটু বুঝতে পারবে না। তোমাদেরকে আমি, আমার দৃঢ় বিশ্বাস, আমি ইউটিউবে অনেক ক্লাস দেখেছি যে এরকম করে তোমাদেরকে কেউ বুঝাবে না, এরকম ধরে ধরে ভেঙে ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদেরকে কেউ বেসিক ইংলিশ শেখাবে না। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে শেখো। ইংরেজি না শিখলে তুমি তোমার জীবনে আগাতে পারবে না ভাই, তুমি এই যুদ্ধে পরাজিত হয়ে যাবে। আসলে অনেকে বলে জীবন যুদ্ধ, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। জীবন আসলে যুদ্ধক্ষেত্র নয়। আমি এখানে যুদ্ধ করে কি অর্জন করব? দুনিয়ার সব অর্জনই কিছুদিনের জন্য, তাই না? তারপর আমাদেরকে দুনিয়ায় টিকে থাকতে হবে। সেই টিকে থাকার সংগ্রামে আমাকে ইংরেজিটা শিখতে হবে। ঠিক আছে, আসো তাহলে আমরা আবার পরের ধাপে যাই। পরের ধাপটা হলো প্যাসিভ। পরের ধাপটা কি বলতো ভাইয়া? প্যাসিভ। অর্থাৎ যদি বাক্যটা অবজেক্ট
দিয়ে শুরু হয়, যদি বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় তখন বুঝবা এটা প্যাসিভের বাক্য। তুমি এমন কিছু বলতে চাচ্ছ যে কথাটা অবজেক্ট দিয়ে শুরু হবে। এখন বলো ভাই অবজেক্ট কি? তুমি জানো প্রত্যেকটা সাবজেক্টে ভার্ব থাকে। তুমি যখন ভার্বকে প্রশ্ন করবা কি অথবা কাকে, কি অথবা কাকে, তখন এই উত্তরটা হবে অবজেক্ট। ঠিক আছে? যেমন দেখো, কাজটি করা, কাজটি করা উচিত, তাহলে কে বা কারা করবে বলা আছে? আমি বলছিলাম কি ভার্বকে তুমি যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করো উত্তরটা হবে সাবজেক্ট। কি করা উচিত? কাজটি। তাহলে এই সেন্টেন্সটা তুমি এই কথাটা বলবা কাউকে ইংরেজিতে, তোমার এই কথাটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। কথাটা কি দিয়ে শুরু হয়েছে? অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। অবজেক্ট দিয়ে শুরু হলে কি করতে হবে? প্যাসিভের বাক্য হবে। কি হবে? প্যাসিভের বাক্য হবে। যেমন দেখো আরো সহজে বলি, মোংলায় প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন করা হয়, তাকে ডাকা হয়েছে। তাকে ডাকে আর তাকে ডাকা হয়েছে। প্রত্যেকটা বাক্য দেখো তো, কাজটি করা উচিত, কে বা কারা করবে বলা আছে? বলা নাই। কি করা উচিত? কাজটি। মংলায় প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করা হয়, ভার্ব কোনটা? উদযাপন করা। প্রশ্ন করো কে বা কারা উদযাপন করবে বলা আছে? বলা নাই। কি উদযাপন করা হয়? পয়লা বৈশাখ। বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাকে ডাকা হয়েছে। প্রশ্ন করো কে বা কারা ডাকছে? বলা নাই। কাকে ডাকা হয়েছে? তাকে ডাকা হয়েছে। অর্থাৎ এই সবগুলো কি তাহলে? প্যাসিভের বাক্য। অর্থাৎ যে বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় সেই বাক্যটা প্যাসিভের বাক্য। যে বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় সেই বাক্যটা প্যাসিভের বাক্য। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি আমাদের এই প্যাসিভের বাক্যে খুব প্যাস লাগে, আমরা বুঝতে পারি না এখন আমরা কি করবো এখানে। যদি একটু এই থিওরি মনে রাখি, যদি সাবজেক্টটা অবজেক্ট মানে বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় তখন বাক্যটা প্যাসিভ, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে? এবার আসো তাহলে ভাইয়া, তাহলে এগুলো করবো কিভাবে? এগুলা করবো কিভাবে? একেবারে সহজ, একেবারে সহজ। দেখো যদি এটা মডালস হয়, মডালস এর ক্লাসটা আমরা করব। যদি দেখো যদি ভার্বের উচ্চারণটা যদি হয় হয় যুক্ত করে, কি হয়? একটাই বললাম যে উদযাপন করা হয়। প্যাসিভ কিভাবে বুঝবা? মোংলায় প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়, ভার্ব কোনটা? অনুষ্ঠিত হওয়া। প্রশ্ন করো কে বা কারা উদযাপন করে বলা আছে? বলা নাই। কি কি অনুষ্ঠিত হয়? বইমেলা। তাহলে বুঝলাম বাক্যটা কি অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে মানে এটা প্যাসিভের বাক্য। এখন দেখো ভার্বের শেষে উচ্চারণটা কি হয়। তুমি যখন দেখবা ভার্বের উচ্চারণ কি হয় দিয়ে হচ্ছে এবং বাক্যটা প্যাসিভ, তখন তুমি অ্যামিজারের পরে থার্ড ফর্ম দিয়ে শুরু করবা। আর যেহেতু এটা প্যাসিভ অবশ্যই অবজেক্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে? তাহলে কি হবে বলতো? বুক ফেয়ার, বুক ফেয়ার। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? ইজ। বুক ফেয়ার ইজ কি? হেল্ড। হেল্ড তো অনুষ্ঠিত হওয়া, তাহলে থার্ড ফর্ম কি? হেল্ড। বুক ফেয়ার ইজ হেল্ড কি বলতো? এভরি ইয়ার ইন মোংলা। বুক ফেয়ার ইজ হেল্ড এভরি ইয়ার ইন মোংলা। তাহলে মোংলায় প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়। তুমি যখন তাহলে দেখবা যে বাক্যটা প্যাসিভের বাক্যটা হয় যুক্ত করে হইলো, তখন তুমি কি করবা? যে অ্যামিজারের পরে থার্ড ফর্ম ব্যবহার করবা। ঠিক আছে? আর এবার আসো যদি, এবার কি শিখলাম? হয়, তাই না? এবার আসো যদি তুমি এখানে হয়ের জায়গায় যদি হয় ছিল, কি হয়? ছিল, তখন তুমি অজ অথবা অয়ার ব্যবহার করবা। ছিল, হতো, ঠিক আছে, হয়েছিল, এইগুলো হলে তুমি অজারের পরে থার্ড ফর্ম ব্যবহার করবা। তাহলে সেম বাক্যটা যদি বলি, মোংলায় প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হতো। অনুষ্ঠিত হতো, তাহলে অনুষ্ঠিত হওয়াটা ভার্ব, তাই না? হতো, তার মানে কি? এটা পাস্টে, তাহলে অজয়ের পরে থার্ড ফর্ম হবে। তাহলে কি সেম? বুক ফেয়ার ওয়াজ হেল্ড এভরি ইয়ার ইন মোংলা। বুক ফেয়ার ওয়াজ হেল্ড এভরি ইয়ার ইন মোংলা। ঠিক সেম ভাবে তুমি কি করবা? ইংরেজিটা বলবা। তাহলে প্যাসিভ যখন হবে তখন হয়ের জন্য কি বলবা? অ্যামিজারের পরে থার্ড ফর্ম। ছিল, হতো, হয়েছিল এর জন্য অজার দিয়ে থার্ড ফর্ম। তুমি যদি বলো হয়েছে, হো এছে, তখন তুমি
হ্যাভ অথবা হ্যাজ বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাই যদি বলা হয় তাকে ডাকা হয়েছে, তাকে ডাকা হয়েছে, তাহলে কাকে ডাকা হয়েছে, তাকে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে কি বলবা, হি হ্যাজ বিন কল্ড। তোমাকে ডাকা হয়েছে, তাহলে কি হবে, ইউ হ্যাভ বিন কল্ড, ঠিক আছে। আমাকে ডাকা হয়েছে, তাহলে কি হবে, আই হ্যাভ বিন কল্ড। তাহলে এইভাবে আমরা প্যাসিভ বাক্যগুলো বলবো, অর্থাৎ যখন বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হবে তখন আমরা কি করব, এটাকে আমরা প্যাসিভ আকারে বলবো। যদি এটা মডালসের হয়, যদি কি হয়, মডালসের হয়, তাহলে মডালসের যে অক্সিলারি ভার্বটা আছে, মডালস এরপরে বি দিবা, বি তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবা। তো যে বলছিলাম কি, কাজটি করা উচিত, কাজটি কাজটি করা উচিত, তাহলে কি করা উচিত, কাজটি, তাহলে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি বলবা, দা ওয়ার্ক উচিত, এটা মডালসের বাক্য, উচিতটা কি, মডালসের বাক্য, তাই না? তাহলে দা ওয়ার্ক শুড বি, দা ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত। তাহলে আশা করি তোমরা প্যাসিভ জিনিসটাকে বুঝতে পারছো, অর্থাৎ বাক্যটা যখন কি হবে, অবজেক্ট দিয়ে শুরু হবে, তখন সেটা প্যাসিভ হবে। এবং আমরা যখন ইংরেজিতে কথাগুলো বলবো এইভাবে বলবো, যখন আমরা ইংরেজি লেখা দেখবো, বাংলায় ইংরেজি লেখা দেখবো, বাংলা যখন ট্রান্সলেট করব তখন ঠিক সেম ভাবে কি করব, ট্রান্সলেটটা করব। যখন দেখবো ইংরেজিতে অজয়ের দিয়ে থার্ড ফর্ম আছে, অজয়ের দিয়ে থার্ড ফর্ম আছে, তখন তুমি বাংলা উচ্চারণ করবা ছিল, হতো, হয়েছিল। তুমি যখন দেখবা হ্যাভ বিন, হ্যাজ বিন দিয়ে থার্ড ফর্ম আছে, তখন তুমি বাংলা উচ্চারণ করবা হয়েছে, ঠিক আছে। তুমি যখন এম ইজ আর পরে থার্ড ফর্ম দেখবা, তখন তুমি বলবা হয়। অর্থাৎ এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো বারবার, তোমার জন্য কি হয়ে যাবে, ইংরেজি বলা এবং ইংরেজি দেখে দেখে বাংলা সহকারে পড়া দুইটাই সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আসো এবার শেষটা, মডালস, একেবারে সহজ, একেবারে সহজ মডালস। মডালস এক প্রকার কি, অক্সিলারি ভার্ব, মডালস এক প্রকার কি, অক্সিলারি ভার্ব। তুমি যখন বাংলায় ভার্বের সাথে যখন বলবা তে পারা, তে পারা বা তে পারি, হ্যাঁ, তারপরে আসে তে পারো, তে পারো, ভার্বের সাথে তখন তুমি বলবা তে পারতো, তে পারতো, তে পারতে, ঠিক আছে। তুমি যখন বলবা তে হবে, তে তে হবে, হ্যাঁ, তে হয়েছিল, তে হয়েছিল, তারপরে তে তে যাচ্ছে, তে যাচ্ছিল, ওকে। এবার আছে তে হয়, তে তে হয়, তারপরে দরকার, তারপরে কি আছে, দরকার, তারপরে যদি বলো উচিত, যদি বলো অবশ্যই, এই শব্দগুলো ভার্বের সাথে এইগুলা যদি যুক্ত হয় তাহলে বুঝবা কি এইটা মডালসের বাক্য, আর এইগুলো আলাদা থাকে। তাই এখন বলো আমি, খেয়াল করো, আমি লিখতে পারি, আমি কি লিখতে পারি, দেখো লেখাটা কি ভার্ব না, শেষে কি আছে, তে পারি, লিখতে পারি, তাহলে তাহলে বুঝলাম কি এটা মডালসের বাক্য। তাহলে তে পারি, এই তে পারির জন্য কোন ইংলিশ, ক্যান, তে পারির জন্য কোন ইংলিশ, ক্যান। তাহলে এটা ইংরেজিতে ক্যান তুমি লিখবা, তুমি প্রথমে লিখবা কি, প্রথমে সাবজেক্ট লিখবা, মডালস লিখবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবা, অবজেক্ট লিখবা। বাক্যটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি অবজেক্ট দিয়ে শুরু হয় মডালসের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। কথা ক্লিয়ার? মডালসের বাক্যটা যখন সাবজেক্ট দিয়ে শুরু হবে তখন তুমি লিখবা কি, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যখন মডালসের বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হবে তখন তুমি মডালসের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম লিখবা। তাহলে দেখো আমি লিখতে পারি, তাহলে ইংরেজি কি হবে বলতো, আই ক্যান রাইট, আমি লিখতে পারি, ঠিক আছে। এখন যদি বলি আমার লিখতে হবে, আমার লিখতে হবে, লিখতে কি হবে, এবার লিখতে হবে, তখন কি বলবা, তাহলে তে হবের জন্য কি ইংলিশ, হ্যাভ অথবা হ্যাজ টু, তাহলে কি হবে, আই হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে। এখন যদি বলি আমার লিখতে হয়েছিল, তাহলে তে হয়েছিল ইংরেজি হ্যাড টু, তে হয়েছিল ইংরেজি কি বলতো, হ্যাড টু, তাহলে তে হয়েছিল, তাহলে কি হবে বলতো, আই হ্যাড টু রাইট, আমার লিখতে হয়েছিল, ঠিক আছে। এর যদি বলি, এর যদি আছে কি তেজ আসছে, তেজ আসছে ইংরেজি কি, এম ইজ অথবা আর, এরপরে গোয়িং টু, এর পরে কি গোয়িং টু, তাহলে আমি লিখতে যাচ্ছি, আমি
আমি লিখতে যাচ্ছি, দেখো তে যাচ্ছি, তাহলে কি হবে আই এম গোয়িং টু রাইট, আই এম গোয়িং টু রাইট, তাই না? তাহলে আমি লিখতে যাচ্ছিল বা যাচ্ছিলাম, যাচ্ছিলাম, তাহলে জাস্ট এখানে কি হবে, যাচ্ছিলামের জন্য কি, যাচ্ছিলাম ইংরেজি কি হবে, অজ এর পরে আইএনজি, কি হবে অজ অথবা ওয়ার প্লাস গোয়িং টু, অজ এর পরে কি গোয়িং টু, তাহলে কি হবে আই ওয়াজ গোয়িং টু রাইট, আমি লিখতে যাচ্ছিলাম, আমি লিখতে যাচ্ছিলাম। আমি খেলতে যাচ্ছিলাম, তাহলে কি হবে আই ওয়াজ গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি খেলতে যাচ্ছিলাম, আমি লিখতে যাচ্ছিলাম, আমি দেখতে যাচ্ছিলাম, আই এম গোয়িং টু ওয়াচ, আমি হাঁটতে যাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ গোয়িং টু ওয়াক, ঠিক আছে, আমি সাঁতার কাটতে যাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ গোয়িং টু সুইম। কথা বুঝতে পারছো? তাহলে যদি আমার তে যাচ্ছিল বা তে যাচ্ছে এরকম যদি হয়, তখন তে যাচ্ছে এর জন্য কি অ্যামিজারের পরে গোয়িং টু, তে যাচ্ছিল এর জন্য কি অজারের পরে গোয়িং টু, এটা কি মডালস, এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ওয়াজ গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছিলাম, আর আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি। এইভাবে আমরা খুব সহজে এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি। আবার এই বাক্যগুলো যখন ইংরেজিতে থাকে, তখন এই চিহ্নগুলো দেখে আমরা খুব সহজে এর বাংলাটাও করতে পারি। এবার আসো খেয়াল করো যে দরকার, দরকার খেয়াল করো, দরকার, দরকার মূলত দুই রকম, এক দরকার ভার্ব, দরকার যদি ভার্ব হয় তখন এর ইংরেজি হলো গিয়া নিড টু, আর যখন নাউন হয় তখন এর ইংরেজি নিড। যেমন খেয়াল করো, আমার একটি কলম দরকার, বলো তো দরকারটা কি, এখানে একটা একটা কলম, তাহলে কলম কি এটা নাউন না? তাহলে এই কলমের জন্য তাহলে নাউন হলে কি হবে, খালি নিড, তাহলে কি হবে আই নিড এ পেন, আই নিড এ পেন। বুঝতে পারছো? এইবার যদি বলি আমার আমার লেখা দরকার, তখন কি হবে, লেখা দরকার যখন ভার্ব হয় তখন কি হবে নিড টু, তাহলে কি আই নিড টু রাইট, ঠিক আছে। এবার আমার খেলা দরকার, আই নিড টু প্লে। বুঝতে পারছো? আমার ঘুমানো দরকার, তাহলে আই নিড টু স্লিপ। এইভাবে আমরা ইংরেজিটা বলবো, ঠিক আছে। উচিত ইংরেজি তোমরা জানো শুড, উচিত ইংরেজি কি শুড, তাহলে আমার ধরো খেলা উচিত, আমার কি খেলা উচিত, তাহলে কি বলবা আই শুড প্লে, ঠিক আছে। আমার যাওয়া উচিত, আই শুড গো, ঠিক আছে। আমার রান্না করা উচিত, আই শুড কুক। আমার লেখাপড়া করা উচিত, আই শুড স্টাডি। বুঝতে পারছো কথা? তাহলে যখন তুমি উচিত অনুযায়ী কোনো কিছু বলবা, বাংলাটা কি উচিত, তুমি কাউকে বোঝাতে চাচ্ছ উচিত, তখন তুমি যখন এটাকে ইংরেজিতে বলতে চাও তখন তুমি শুড ব্যবহার করবা। আবার তুমি যখন একটা ইংরেজি বাক্য পড়তেছো, সেই বাক্যে শুড লেখা আছে, তখন তুমি এর বাংলাটা উচিত যুক্ত করে উচ্চারণটা করবা। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। তুমি জানো অবশ্যই ইংরেজি কি মাস্ট, অবশ্যই ইংরেজি কি মাস্ট, MUST মাস্ট। তাহলে কি আমার খেলা উচিত, তাহলে কি হবে আই মাস্ট প্লে, সরি আমি অবশ্যই খেলবো, তাহলে আই মাস্ট প্লে। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট, ঠিক আছে। আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন, আই মাস্ট লার্ন। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি খেয়াল রাখবো, আমি অবশ্যই খেয়াল রাখবো, আই মাস্ট টেক কেয়ার। তাহলে এইভাবেই আমরা এই কয়টা বিষয়, এই যে 5টা বিষয় যেটা ক্লাসে শেখালাম, তোমরা যদি এই বিষয়গুলো একটু একটু কষ্ট করে শেখো, দেখবা তোমরা এইটা শেখার পরে প্র্যাকটিস যখন তুমি বারবার করবা, তখন তুমি দেখবা যে তোমার কতটা ইংরেজিতে উন্নতি হয়েছে। তুমি যদি তোমার উন্নতি আসলে নিজের চোখে দেখতে চাও, তাহলে তোমাকে এই কয়টা বিষয় শিখতেই হবে, ঠিক আছে। একটু কষ্ট করে হলেও শেখো।